ভিলেনগিরির রহস্য উন্মোচন করতে আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব নিয়ে আসলাম। নীলিমা ভয় পেয়ে আমতা আমতা করে বলল, রাজু ভাই এত রাতে এখানে কেন এসেছো? নীলিমা ভয়ে কাঁপতে লাগলো, কারণ রাজুকে দেখে মনে হচ্ছে ও নিজের ভেতর নেই। তোর কাছে আসলাম নীলিমা, একটু ভালোবাসতে আসলাম দিবি, একটু ভালোবাসতে। রাজু কথা বলার সময় মুখ দিয়ে উদ্ভট গন্ধ বের হচ্ছিল। নীলিমা যা বোঝার বুঝে গেছে, রাজু মদ খেয়ে এসেছে। রাজু ভাই আর কত ভিলেনগিরি করবে? সকালে সিগারেট খাওয়া নিয়ে, সন্ধ্যায় আমার সতীত্ব নিয়ে মজা করেছো, এখন আবার কি চাই তোমার? তোকে চাই, তোকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসার সমুদ্রে তোকে ডোবাতে চাই। রাজুর কথা শুনে নীলিমা কেঁপে উঠল। রাজুর মতিগতি অন্যরকম লাগছে নীলিমার কাছে। রাজু ভাই নিজেকে সামলাও, তুমি নিজের মধ্যে নেই, তুমি মদ খেয়েছো, প্লিজ এখান থেকে চলে যাও। আজকে তোকে ভালো না বেসে আমি যাব না। রাজু ভাই তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি জানি, আর যদি ভালোবেসেও থাকতে তাহলেও চলে যাও আমার ঘর থেকে। আমার তোমাকে এই অবস্থায় দেখে খুব ভয় হচ্ছে, প্লিজ চলে যাও। আমাকে ভয় পাচ্ছিস কেন জান? আমি তো তোকে ভালোবাসি। ভালোবাসার মানুষকে কেউ ভয় পায় নাকি? কিন্তু তুমি আজ তোমার মধ্যে নেই রাজু ভাই। 2 বছর ধরে তুমি তোমার সাইকোগিরি দেখিয়ে গেছো, আমি কিচ্ছু মনে করিনি। আজকে সকালের ঘটনাও ভুলে গেছি, সন্ধ্যার ঘটনাটাও, কিন্তু এখন সত্যি আমার খুব ভয় হচ্ছে। রাজু একটু একটু করে নীলিমার দিকে এগিয়ে আসে। নীলিমা পালাতে চেষ্টা করে, কিন্তু রাজু ওকে ধরে ফেলে। নিজেকে রাজুর থেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে চিৎকার দিতে চায়, কিন্তু তার আগেই রাজুর ঠোঁট জোরে নীলিমার ঠোঁট জোড়াকে আটকে ধরে। নীলিমা কোনোভাবেই নিজেকে রাজুর থেকে আলাদা করতে পারে না। কিছু সময় পর ক্লান্ত রাজু নীলিমার বিছানায় ঘুমিয়ে পড়ে। নীলিমা গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। সকালে রাজু ঘুম ভেঙে নিজেকে নীলিমার ঘরে দেখে খুব অবাক হয়, কিন্তু আশেপাশে নীলিমাকে দেখে না। ওয়াশরুম থেকে পানি ছাড়ার শব্দ পায়। বিছানা থেকে নেমে নিজের দিকে তাকিয়ে রাজু যেন আসমান থেকে পড়ে। ছি, এটা আমি কিভাবে করতে পারলাম? ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। যাকে দূরে রাখতে গিয়ে নিজেকে সাইকো সাজিয়েছি, আজ তার সাথেই আমি ছি, মরে যেতে ইচ্ছা করছে আমার। আমি এই মুখ দেখাবো কি করে নীলিমাকে? নিজের প্রতি ঘৃণা নিয়ে ওই সকালেই রাজু নিজের বাড়ি থেকে চলে গেল। নীলা এসে নীলিমার ঘরে এসে নীলিমাকে পেল না। ওয়াশরুমে পানির শব্দ শুনে ভাবলো ওখানেই আছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করলো নীলা। 5 মিনিট 10 মিনিট করে 15 মিনিট পার হয়ে গেল, তবুও নীলিমা ওয়াশরুম থেকে বের হলো না। এবার নীলার মনে সন্দেহ হতে লাগলো, তাই নীলিমাকে ডাকতে লাগলো। দরজা ধাক্কা দেওয়ার পরও যখন দেখলো নীলিমার কোনো সারা শব্দ নেই, তখন সোহেল আর ওর বাবাকে ডাক দিল। ওয়াশরুমের দরজা ভেঙে দেখলো নীলিমা গায়ে বিছানার চাদর গায়ে জড়িয়ে শাওয়ারের নিচে পড়ে আছে। নীলা নীলিমা বলে চিৎকার করে ওঠে। নীলিমাকে বেডে শুইয়ে দেয় ড্রেস চেঞ্জ করে। এর মধ্যে ডাক্তার সবটা ভালো করে চেক আপ করে বলল নীলিমার অবস্থা খুব খারাপ, সারা রাত শাওয়ারের নিচে ছিল, হয়তো এক্ষুনি হসপিটালে নিতে হবে। হসপিটালে নিয়ে যাওয়ার পর প্রায় 7 দিন পর নীলিমা একটু একটু সুস্থ হয়ে ওঠে, কিন্তু মনের অসুস্থতা দূর করা সম্ভব না। রাজু যে মনের অসুখ লাগিয়ে দিয়ে চলে গেছে। এর মধ্যে নীলিমার সাথে ঘটে যাওয়া ঘটনা নীলিমা বড় বোনকে বলেছে। 1 মাস পর নীলিমা এই 1 মাস সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। ছোট বোনের এমন অবস্থা দেখে নীলিমাও যেতে পারে না। মা বেঁচে থাকলে হয়তো নীলিমাকে মানসিকভাবে এতটা ভেঙে পড়তে দিত না। নীলার সাথে রান্না সাহায্য করছিল নীলিমা। হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতেই নীলা বোনকে ধরে কোনো রকমে রুম পর্যন্ত নিয়ে যায়। চোখে মুখে পানি দিতেই নীলিমা মিটিমিটি চোখ করে তাকায়। কিরে নীলিমা, হঠাৎ তোর কি হলো? কিভাবে শরীর দুর্বল হলো তোর? দাঁড়াতেই পারছিস না? নীলিমা কিছু জবাব না দিয়ে আবার খারাপ লাগাতে উঠে দৌড়ে বের হয়ে যায়। বেসিনের দিকে গিয়ে গড়গড় করে বমি করতে থাকে। বমি করতে করতে নীলিমা ক্লান্ত হয়ে যায়। আপু বলল, তোর খুব কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ আপু, মনে হচ্ছে পেটের ভেতর সবকিছু বের হয়ে আসবে। নীলা কিছুটা ভেবে নীলিমাকে বলল, তোর কি এই মাসে মান্থলি মিস হয়েছে? হ্যাঁ, কিন্তু কেন? দাঁড়া, একটু পর বুঝতে পারবি। এই বলে নীলা নিজের ঘরের দিকে চলে যায়। নীলিমা দাঁড়িয়ে আছে। নীলা একটা প্যাকেট এনে নীলিমাকে বলল, নে এটা দিয়ে টেস্ট কর। কি টেস্ট করব? নীলা নীলিমাকে বুঝিয়ে বলল প্রেগন্যান্সি টেস্ট করার কথা। নীলিমা প্রথম নারাজ হলেও বোনের কথা মনে হতেই প্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। দরজার বাইরে অপেক্ষা করছে নীলা। কিছুক্ষণ পর নীলা বের হয়ে বিষণ্ণ মুখে বলে, পজিটিভ দেখাচ্ছে, তাহলে চল, এখনো সময় আছে, অ্যাবর্শনটা করিয়ে আসি। না আপু, আমি এটা করতে পারবো না। মানছি রাজু ভাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছে, তবে সন্তানটা তো আমারও। আমি কোনোভাবেই ওকে মেরে ফেলতে পারবো না। আর তাছাড়া রাজু ভাইকে তোমরা বলবে, ও তো ওই রাতেই বলেছিল আমাকে ভালোবাসে। ও যেটা বলেছিল সেটা তো নেশার ঘরে। সত্যটা হলো ও তোকে কোনোদিনই বিয়ে করবে না। নীলা নীলিমাকে অনেকক্ষণ বোঝানোর পরও রাজি করাতে পারলো না অ্যাবর্শন করাতে। নীলা, সোহেল ও নীলিমা বের হবে হসপিটালের উদ্দেশ্যে। তখনই নীলার ফোনে ওর ফুপু অর্থাৎ রাজুর মা ফোন করলো। কলটা ধরতে রাজুর মা বলল, মা, রাজুকে হসপিটালে ভর্তি করিয়েছি, ডাক্তার বলেছে হাতে বেশি সময় নেই, মা তোরা দয়া করে তাড়াতাড়ি চলে আয়। কে ফোন করেছে নীলা? আমার ফুপু। কি হয়েছে আপু? রাজুকে নাকি হসপিটালে ভর্তি করেছে, সময় নাকি খুবই কম, তাহলে আগে সেখানে চল আপু। বলেই সবাই বের হয়ে যায়। কেবিনের সামনে নীলা ও নীলিমা দাঁড়িয়ে আছে, ভেতরে সোহেল, কারণ একজনের বেশি ঢুকতে দেয় না। নীলা নীলিমার কাঁধে হাত রাখলো। রাজু হয়তো আর বাঁচবে না রে, ও মরলে আমার কি হবে? অনেক কিছু। তাহলে শোন, ও মরলে তোর কি কি? 2 বছর আগে তুই যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাস, তখন ও আমাকে ফোন দিয়ে বলল, আপু, আমার নীলিমা তো চান্স পেয়েছে, এখন থেকে আমরা চুটিয়ে প্রেম করব। আমি আমার মনের কথা ওকে বলে দেব। অনেক অপেক্ষা করেছি। আর না, আজকেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে আসার পথে মাথা ঘুরে পড়ে যায়। সেদিন তো ওকে দেখতে তুইও গেছিলি, কিন্তু
সবাইকে একটা জিনিস জানালেও তোকে জানানো হয়নি, সেটা হলো ওর ব্রেন টিউমার, যেটা অপারেশন করলে ওর মরার চান্স 90%। তখনও আমার সাথে একটা কথা বলেছিল, আপু আমি এই অপারেশনটা করব না, এমনিতেও তো মারা যাব, তবে মারা যাবার আগে নীলিমার মন থেকে আমার নামটা মুছে দিতে চাই। আমি নিজেকে সাইকো বানাবো ওর কাছে, এমন এমন ভিলেনি করব যাতে করে আমার নামটা ওর মন থেকে চলে যায়। তারপর রাতে তোর সাথে যা হয়েছিল, সকালে যাওয়ার সময় আমাকে বলে গেছিল, আমি ওকে থাপ্পড় মারি, কিন্তু ও আমার পা জড়িয়ে ধরে বলল, আপু আমি আমার জ্ঞান থাকতে আমার ভালোবাসাকে নষ্ট করব? তুমি ভাবলে কি করে? কালকে এতটা কষ্টে মদ খেয়েছিলাম যে আমার নীলিমাকে কোনোদিন আমার বউ রূপে পাবো না, আমি যে এই দুনিয়ায় কদিনের অতিথি মাত্র। কিন্তু সকালে নিজেকে দেখে খুব ঘৃণা হচ্ছিল আপু, আমি নিজেই আমার পবিত্র ভালোবাসাকে অপবিত্র করে ফেলেছি। এই বলে রাজু আমাদের বাড়ি থেকে চলে আসে ওই দিন। নীলিমা হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে থাকে আর নিজের চুল চিটতে থাকে, কেউ ওর কান্না থামাতে পারে না। কিছুক্ষণ পর নীলিমাকে রাজুর কেবিনে পাঠানো হয়। কেন করলে রাজু ভাই, কেন কেন নিজের মনের কথা বলনি? রাজুর কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও কথা বলছে। প্রিয়তমার সাথে এটাই হয়তো শেষ কথা, বলে কি হতো, মরে তো যাব, ভেবেছিলাম তোকে আমার প্রতি ঘৃণার পরিপূর্ণ করে দেব, কিন্তু উপর আল্লাহ হয়তো এটা চাইনি, তাই আজকে আপু তোকে সবকিছু বলে দিয়েছে। রাজু ভাই তুমি বাবা হবে, তোমার সন্তান আমার গর্ভে, অ্যাবর্শনটা করিয়ে নিস। আজকে যেহেতু জেনে গেছি, আর কোনো সংশয় নেই, আমাদের বাচ্চা বড় হবে, বৈধতা অবৈধতার দেওয়াল পার করে আমাদের মেয়েকে আমি বড় করব। তবে মনে রেখো, এই বিয়েই বড় বিয়ে, যেটা তোমার সাথে আমার অনেক আগেই হয়ে গেছে। রাজু মুচকি হেসে নীলিমার কপালে একটা চুমু দিয়ে বলল, ভালো থাকিস নীলিমা, আমাদের মেয়েকে বড় ডাক্তার করবি। জীবনে তোকে পেলাম না তো কি হয়েছে, মৃত্যুর পর তোর অপেক্ষায় থাকবো। নীলিমার সামনেই রাজু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। 25 বছর পর আজকে তোমার মেয়ে ডাক্তার হয়েছে রাজু ভাই, আমি তোমার কথা রেখেছি, ওকে এয়ারপোর্টে আনতে যাচ্ছি। তোমার কাছে যে খুব যেতে ইচ্ছা করে রাজু ভাই। ডায়েরি লিখে রিয়াকে আনার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় নীলিমা। আর এখানেই একটি মর্মান্তিক এক ভালোবাসার ইতিহাস রচনা করে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, সব জায়গায় পূর্ণতা আসে না, কিছু জায়গায় অপূর্ণতার মধ্যেও পূর্ণতা আছে। মায়ের কাছে সন্তান সন্তানই হয়, সমাজের কাছে হয়তো বৈধ অবৈধতার ধারণা থেকেই যায়। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।